এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেন, আমরা অন্তত ৫ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। আমি আরেকটু উল্লেখ করতে চাই সেই প্রতিবেদনের বিষয়ে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। এখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি শাহ মাহফুজুল হককে দিয়ে শুরু করতে চাই। এখানে দুটি বিষয় আছে, একটি ভারতের সঙ্গে কূটনীতির একটি বিষয়, আরেকটি হচ্ছে ঐক্যের সরকারের কথা তিনি বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ২১শে টেলিভিশনের যারা শ্রোতামণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক আব্দুল তুষার ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যে বিষয়ে আপনি নিয়ে আসলেন যে ঐক্যের সরকার চায় জামাত, আমি মনে করি যে এটা একটা ভালো পজিটিভ এবং আসলে যে অবস্থা আমাদের এখন বর্তমান বাংলাদেশের, বিশেষ করে বিগত ১৭ বছর ফেসিবাদ যেভাবে বাংলাদেশকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলেছিল এবং যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, সেটা হচ্ছে যে বিচারালয় বলেন, এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি হয়েছে, মানে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির ইশারায় সব কিছু পরিচালিত হয়েছে। একটা দেশের মানে মূল যে স্তম্ভ সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি আপনি দেখেন, এখন বাংলাদেশের অর্থনীতি যে দিকে চলে গেছে, যে এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতির মাধ্যম দিয়ে পুরো দেশ মানে প্রত্যেকটা বিভাগ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আজকে মানুষের যে প্রত্যাশা এবং হচ্ছে যে অর্থনৈতিক যে চাপ এবং সামগ্রিকভাবে বহির্বিশ্বের যে চাপ, সার্বিকভাবে আমি মনে করি যে আগামীতে যে সরকারই গঠিত হোক না কেন, যারাই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের মাধ্যমে, তাদেরকে এককভাবে দেশ পরিচালনা করাটা কঠিন হবে। বিশেষ করে সেক্ষেত্রে যদি হয় সাংঘর্ষিক রাজনীতি, যে সরকারি দল সরকার গঠন করলো, সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করলো, বিরোধী দল আন্দোলন সংগ্রাম শুরু করলো এবং দেশে এভাবে যদি একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের জন্য, জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, শুরু থেকে বলে আসছেন যে জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা সরকার গঠন করে, জাতীয় সরকার গঠন করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাহফুজ ভাই, আপনার কথা শুনছিলাম, আপনি বলছিলেন বক্তব্য, কিন্তু আসলে সেই ঐক্যটা কি আসলে সম্ভব বা কতটুকু আসলে বাস্তবতা? জি, আমি মনে করি সম্ভব। আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু 12টা বিভিন্ন রাজনৈতিক সংগঠন জামাত ইসলামের সাথে একটা আসন সমঝোতায় একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমরা মনে করি জাতীয়তাবাদী দল, তাদের সাথে জামাত ইসলাম এক সময় একসাথে রাজনীতি করেছে, একসাথে সরকার পরিচালনা করেছে। এখন কিছু দূরত্ব থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে জামাত ইসলামী যদি সরকার গঠন করে এবং তারা যদি চায় যে বিরোধী দল থেকে বা জাতীয়বাদী দল থেকে তারাও যদি আসে, সবাই মিলে যদি একটা সরকার পরিচালনা করা যায়, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। এবং বিশেষ করে শুধু জামাত বলতেছে বিষয়টা এটা না, এটা কিন্তু অলরেডি আমাদের জাতীয়তাবাদী দল তারেক জিয়াও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও কিন্তু এখনও বলছেন যে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব। তো সেরকম প্রেক্ষাপটে আমি তো দেখতেছি সবাই যদি ঐক্যবদ্ধ বা জাতীয় সরকার চায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটা সরকার তো হইতে পারে। বিএনপির সঙ্গে আসলে দূরত্বটা কোথা থেকে শুরু আসলে? জি, বিএনপির সাথে আসলে দূরত্ব এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম একটা বিষয় হচ্ছে যে ধরেন আগে বিরোধী দল, সরকারি দল ছিল আওয়ামী লীগ, বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত। তো তাহলে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সেখানে ঐক্যবদ্ধ থাকাটা জরুরি ছিল এবং সময়ের দাবি ছিল, মানুষের এটা চাওয়া ছিল। সেই প্রেক্ষিতে জামাত ইসলামী এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে 2001 সালে নির্বাচন করেছে, এরপর হচ্ছে সরকার গঠন করেছে, এরপরে বিরোধী দল হিসেবে মাঠে ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেল জুলুম নির্যাতন বা সব কিছু সাহায্য করেছে। তো সেরকম প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আসলে এখন যেহেতু মূল শক্তি আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন কার বিরুদ্ধে ঐক্য করবে বা কিসের জন্য মানে ঐক্যবদ্ধ থাকবে? এখানে তো একটা আমি মনে করি এই যে জামাত এবং বিএনপির যে এখন যে অবস্থান, যদি এটা
পারস্পরিক এক সাংঘর্ষিক পর্যায়ে না গিয়ে এখন যে অবস্থাটা আছে এটা যদি থাকে এটা দেশের জন্য ভালো। যে আওয়ামী লীগ যে নাই এটা তো এখন মানুষ ফিল করতেছে না। আওয়ামী লীগ এইটাই বলছিলাম, আপনারা জানতে চান যে রাজনৈতিক দল সাংঘর্ষিক অবস্থার দিকে কেন দুই দলকে যেতে হচ্ছে একসময় না, একটা রাজনীতি যখন আপনি করবেন, আপনি যখন সরকার, আপনার একটা পলিসি আছে, আপনার একটা বক্তব্য আছে, আমার একটা পলিসি আছে, আমার একটা বক্তব্য আছে, তখন তো একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যে সংঘাতে পরিণত না হয়, আমরা চাচ্ছি সেটা। এখন ধরেন এখানে মূল বিষয় হচ্ছে, আমরা বলি যে যদি আপনি একদম শুরুর দিকে যান, যখন সরকার পরিবর্তন হলো, একটা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন আপনি দেখবেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুর রহমান তাহের, ওনারা কিন্তু লন্ডনে গিয়েছেন এবং খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তার সাথে শারীরিক খোঁজখবর নেওয়া এবং তারেক জিয়ার সাথে সেখানে একটা মতবিনিময় বা প্রোগ্রাম হয়েছে। তো সেখানে আসলে যদি ইয়াটা ভালো হইতো, পরিবেশটা ভালো হইতো বা পারস্পরিক সহযোগিতার হারটা সব বাড়াতো, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি নাও হইতে পারতো। কিন্তু এখানে একটা আমার মনে হয় যে এখানে একটু যেভাবে আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা সেভাবে হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন যে আসলে 5ই আগস্ট যেই বিপ্লব হলো বা আমরা এটাকে গণ অভ্যুত্থান বলি বা গণবিপ্লব বলি, সেখানে কিন্তু মানুষের প্রত্যাশাটা কী ছিল? মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস বা হচ্ছে যে এই যে মানে একনায়কতন্ত্র বা ফেসিজম, এগুলোর বিরুদ্ধে কিন্তু জনতা ফুঁসে উঠেছে। তারা নতুন বাংলাদেশে এসে যখন আগের সেই সিস্টেম, কেউ যদি আগে যারা চাঁদাবাজি করছে বা যারা হচ্ছে মানুষের উপর জোর জবরদস্তি করছে, এখন যদি নতুন করে কেউ এসে আবার একই কাজ করে বা চাঁদার হার বাড়ে বা জনভোগান্তি বাড়ে, তাহলে তো জনগণ ওই বলবে যে আগেরটাই ভালো ছিল। এই জায়গাতে এসে দাঁড়িয়ে জামাত ইসলামী তখন এইগুলোর প্রতিবাদ করেছে এবং কাউকে চাঁদাবাজি করতে পারবে না বা চাঁদাবাজি করলে আমরা জনগণকে নিয়ে সেটা রুখে দেব, এরকম জায়গা থেকে তখন এটা একটা দূরত্বের একটা কারণ হইতে পারে। এবং এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আপনি দেখবেন যে বড় গাছের নিচে তো কখনো ছোট গাছ বড় হইতে পারে না। আগে জামাত ইসলামী জাতীয়তাবাদী দলের সাথে জোটেছিল, হয়তো 30টা আসন দিয়েছে, 35টা আসন দিয়েছে, এটার জন্য অনেক দেনদার করে লেগেছে। এখন জামাত ইসলামী যখন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত একটা জায়গায় যখন চলে এসেছে, আজকে যখন বিএনপির সাথে আপনি দেখেন যে জরিপগুলো আসতেছে, সেখানে 30%, 26% বা 32%, 30% এরকম যখন আসতেছে, তখন সেই পর্যায়ে এসে তো মানে স্বাভাবিক কারণে যারা আগে বড় ভাই ছিল এখন তাদের একটু খারাপ লাগতে পারে। জামায়াতও তার অবস্থান থেকে আসলে অনেক পরিবর্তন হয়েছে অনেক।